গলার মালা ছিল, তুলসী মালা ছিঁড়ে পাদে ডলে দেয়, বলছে মেরে ফেলবো আমাকে, তুমি কোনো বাপ ঠেকাতে পারবে না। আমাদের পশ্চিমবঙ্গ একটা শান্তিপ্রিয় রাজ্য ছিল। 2011 সালে সে শান্তির ছেলেরা নিয়ে গেছে। যখন আমাদের দিদিমণি ক্ষমতায় আসে তখন এই শান্তির ছেলেগুলোকে দিদিমণি নিজের কোলে বসিয়ে দুধ খাওয়াতো। কার দুধ সেটা বলছি না। তারপর থেকে এই শান্তির ছেলেরা অনেক উথাল পাথাল করেছে আমাদের পশ্চিমবঙ্গকে, অনেক অত্যাচার করেছে সনাতনী হিন্দুদের উপরে। দিদিমণির পুলিশ ওগুলো সব চুপচাপ দাঁড়িয়ে দেখেছে, শুনেছে। যখন সব কিছু শেষ হয়ে যেত তখনই পুলিশ আসতো। তো আজকে আমরা কথা বলবো যে এই তৃণমূল দলটা সংখ্যালঘুদেরকে আস্কারা দিয়ে মাথায় এত তুলেছে, তো তারপরে এখন যখন সামলাতে পারছে না, তখন দুটো দলের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, আজকে সেই দ্বন্দ্ব নিয়েই কথা হবে। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকবে সংখ্যালঘুরা কি করে আমাদের হিন্দু সনাতনী ভাইদের উপরে অত্যাচার করছে, বা এই সংখ্যালঘুরা এরা কি করে তাদের নিজেদেরই দলের লোকের পেছন মারছে, সেটা নিয়ে আজকের আলোচনা। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাকে জোর করে ওরা গাড়িতে তোলে, দুটো 4 চাকা নিয়ে এসেছিল ওরা, দিয়ে ওরা সবাই মিলে আমাকে হাত পা ধরে 4 চাকা ধরে লাথি মেরে মেরে আমাকে গাড়িতে ভরেছে। গাড়িতে ভরে ওর বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে গিয়ে ঘরে আমাকে বন্দি করে রেখেছে। আচ্ছা, দিয়ে তারপরে আমাকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। এলাকা হচ্ছে শান্তিপুর। দীপঙ্কর মণ্ডল নামক একজন নেতা, যার একটা ইট ভাটা আছে। সে ইট ভাটার আশেপাশে অনেক জমি আছে। তো সেখানে আনোয়ার হোসেন নামে একজন সংখ্যালঘু নেতা, তিনি আবার হাফ প্লাস্টিক ফাটা তৃণমূলের ঔরসে জন্ম হওয়া এক নেতা, যার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জড়িয়ে আছে, যার মধ্যে এতটুকু মানবিকতা নেই, যিনি শুকর খেয়ে জন্মগ্রহণ করেছেন। তো সেই রকম নেতা, তিনি এমনভাবে ওনাকে মেরেছেন যে তার এত পরিমাণে কষ্ট হচ্ছে যে তিনি কথা বলতে পারছেন না। কি অবস্থা করেছে মানুষটার। এরা কি সত্যিই মানুষ? এরা কি মানুষের পর্যায়ে পড়ে? তোমাদের কি মনে হয় এগুলোর সাথে কি করা উচিত? আর এই সংখ্যালঘুদের প্রত্যেকটা লোকের আইডি কার্ড চেক করা উচিত। তার সঙ্গে আমাদের দিদিমণির বিরুদ্ধে কেস হওয়া উচিত, যিনি এদেরকে তোষণ করছেন। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দুরা সব ভাই, মুসলিমরা সব চুদির ভাই। তুলসী মালা ছিঁড়ে পাদে ডলে দেয়। আচ্ছা, সাধুগুরি বার করে দেবো। একজন সনাতনী হিন্দুর কাছে তুলসী মালাটার কতটা গুরুত্ব, সেটা কি এই কিনখার ছেলেরা বুঝতে পারবে? এদের তো মা বাপের ঠিক নেই। এদের মারা পাকিস্তানে গিয়েছিল, সেখান থেকে পেটে বাচ্চা এনে এদেরকে এখানে জন্ম দিয়েছিল। তো এদেরকে ভারতবর্ষে রাখারই কোনো দরকার নেই। ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র গঠিত হোক, সেটা সবাই চায়। তো এখানটায় এই আনোয়ার হোসেন, যিনি এই মানুষটার 25 বিঘের উপরে জায়গা দখল করে বসে আছেন, রাত্রে রাত্রে মাটি কাটতো, পুলিশ এসে দাঁড়িয়ে থেকে মাটি কাটতে সাহায্য করতো। তাহলে এখানটায় দোষটা কার? আর পশ্চিমবঙ্গের পুলিশ আর মায়ানমারের যে সেনাবাহিনী, এ দুটোর মধ্যে কোনো ফারাক নেই। কারণ দিদিমণির হাতে ক্ষমতা পুরো জিরো। রাজীব কুমারের কাছে একটা ডায়েরি ছিল, মনে আছে? তোমাদের নিশ্চয়ই মনে থাকবে ওই ডায়েরির কথা, যেটা হারিয়ে গিয়েছিল। দিল্লি থেকে টিম এসেছিল, তারপরে মুখ্যমন্ত্রীকে দেখেছিলে তোমরা ধর্নায় বসতে। তো সব কিছুই তো আমাদের দেখা হয়ে গেছে, নাটকে, যাত্রাপালা। তো সেই রাজীব কুমার এখন পুলিশদের থেকে টাকা এত পরিমাণে তুলছেন। রাজীব কুমার এই পুলিশদের দিয়ে এত বেআইনি কাজ করাচ্ছেন, সাধারণ মানুষের উপরে এত অত্যাচার করাচ্ছেন। এখানটায় ক্ষতি কিন্তু রাজীব কুমারের হবে না, ওনার ট্রান্সফার এই রাজ্য থেকে ওই রাজ্যে হয়ে যাবে। কিন্তু মমতার যে পার্সেল হয়ে যাবে বাংলাদেশে, সেটা মমতা ব্যানার্জি জানেন না। তো সুতরাং তাই তিনি এদেরকে কন্ট্রোল করতে পারছেন না। খালি ক্যামেরার সামনে এই তুমি ওটা করবে না, ওই তুমি ওটা করবে না, আর পেছনে গেলে ওর পেছন মেরে দে, ওর গলা কেটে নামিয়ে দে, এইরকম ভাবে কথা বলে। এদের তো দোগলাবাজ, এদের দুটো করে মুখ। এদের পোঁদের দিকে একটা মুখ থাকে আর সামনের দিকে একটা থাকে। 3টে নাগাদ। তারপরে হাসপাতালে নিয়ে আসে, তারপরে পুলিশ নিয়ে এসে হাত তোলা নিয়ে আসে আমাকে। আপনি কি চাইছেন? আমি তার সুবিচার চাই। আমার জমিগুলো যেন মাটি না কাটে তার ব্যবস্থা করে, জমিগুলো যেগুলো দখল করেছে সেইগুলো যেন ফেরত পাই আমি। তো ওখানে জায়গায় জমি আছে গজপুরে, দিয়ে আমার মাটি কাটে, রাতে করে মাটি কাটে, আমার কিছু করতে পারি না। আচ্ছা, দিয়ে আমাদের মাটি কাটতে কাটতে 25 বিঘে জমি দখল করে নিয়েছে। আচ্ছা, দিয়ে এখনো মাটি কাটছে। আমি বারণ করতে গেছি বলে, দিয়ে আমাকে ওরা গাড়ি বন্ধ করে সব দলবল এসে আমাকে এসে এলোপাথারি মার চালু করে। আচ্ছা, দিয়ে ওরা দিয়ে গলায় গামছা দিয়ে 2জন করে 4জন গলায় ফাঁস দিয়ে টানছে, 2-4 জন মিলে, আর একজন মিলে অন্ধকোষ চেপে ধরেছে আর লাথি মারছে।
আর সারা শরীরে পুরো মারছে আমাকে, মাথায় মারছে, গলাতে টান ধরেছে, আর বুকে মারছে, পিঠে মারছে, 15 জন মিলে মেরেছে আমাকে। কাটা বাচ্চাদের মায়েরা যে কি খেয়ে জন্ম করেছিল সেটা আমাদের জানা নেই। একটা মানুষকে মারতে 15টা কাটা লোক আসছে, ওদের তো জন্মের সময় ওদের নুনুটা কেটে দেয়, তাই ওদের শরীরে কোনো জোর থাকে না। ওই যে নুনু কাটার সময় রক্তটা বেরিয়ে যায়, তাই ওদের শরীরের কোনো জোরই নেই। একজন মানুষকে মারছে, তার বিচি টিপে ধরছে, তার গলায় ফাঁস দিচ্ছে, এটা ওটা ওটা কত কী ভাবে মারার চেষ্টা করছে। এদেরকে পুলিশ এত পরিমাণে প্রোটেক্ট করে রাখছে যে মমতা ব্যানার্জির ভোটটাও কবে পুলিশ গিয়ে এইরকম করে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলছে মেরে ফেলবো আমাকে, তোকে কোনো বাপ ঠেকাতে পারবে না, তো তোকে অনেকদিন ধরে তোকে টার্গেট ছিল, তোকে সুযোগ পাচ্ছি না, আজকে পেয়েছি, তোকে মেরে ফেলবো। এখনো পর্যন্ত কথা দিচ্ছি, এখনো পর্যন্ত ওই আনোয়ার হোসেন উনি গ্রেপ্তার হননি, বা উনি গ্রেপ্তার হলে সন্ধ্যের মধ্যে ছাড়া পেয়ে যাবেন। কিন্তু একটা সাধারণ মানুষ কোনো একটা ভুল করুক, পুলিশ 3বার রাত্রে বাড়িতে আসবে। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে চলে আসুক, কম বয়সী মেয়েকে, পুলিশ সেই দিন সন্ধ্যাবেলা এসে ঢুকে যাবে। পুলিশ এসব কাজে কিন্তু খুব তৎপর। আর যখন মার্ডার হবে, যখন একটা মানুষের ওপর অ্যাটাক হবে, তখন পুলিশের দেখা নেই, পুলিশ তখন সবার শেষে আসবে। মুভির সাথে আমাদের সাধারণ জীবনের সাথে কোনো মিল নেই, এটা আগে বলা হতো, এখন এটা বলা হয় পুলিশকে দেখেই, আর কিচ্ছু নয়। মাদারের বাচ্চা। মানে আপনার জমির মাটি কাটছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জমি মাটি। আচ্ছা, কারা কাটছিল কারা? আনোয়ার হোসেন, অলি হোসেন, কোচি, নিজামুদ্দিন, আর তার সাথে এটা কি ইটভাটা আছে? ইট ভাটা আছে ওরা। এরা কি কোনো দল করে? হ্যাঁ, ওরা টিএমসি করে। এদের সাহস কতটা পরিমাণে বেড়েছে, আর এদের সাহস বাড়ার পেছনে আমাদেরই সরকারের তোষণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সরকার এতটা পরিমাণে এদেরকে তোষণ করছে, যেমন করে বাংলাদেশে ছাত্রলীগরা যে আন্দোলন করেছিল, বাংলাদেশে 4টে মানুষ তারা তাদের নিজেদের ক্ষমতায় বসার জন্য বাংলাদেশে যত পড়ুয়া ছিল সবাইকে রাস্তায় নামিয়েছে, কতজনকে মার্ডারও করিয়েছে। অ্যাকচুয়ালভাবে মমতা ব্যানার্জিও সেম পন্থাটা আদায় করছে, কারণ এই সব মানুষগুলো টাকা তুলে পার্টি ফান্ডে দিলে তখন পার্টি নির্বাচনে সে টাকাগুলো খরচা করে। তাই এখনো পর্যন্ত ওই যে আনোয়ার হোসেন নামক জারদ সন্তানটা আছে, ও এখনো গ্রেফতার হয়নি। পুলিশ এখনো ওকে জামাই আদর দিচ্ছে। একটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে গর্ত যে খুঁড়বে, একদিন সেই গর্তের ভেতরে সে নিজে গিয়ে পড়বে। যতদিন না পর্যন্ত এই পুলিশের ছেলে মেয়ে এর আয়দা হাতে মার্ডার হবে, কিংবা রেপ হবে, বা অন্য কোনো খারাপ কাজকর্ম করবে, তখনই দেখবে সে পুলিশ বেঁকে বসবে। যতদিন না পর্যন্ত এরা পুলিশকে ধরে মারবে, এরা মুখ্যমন্ত্রীকে ধরে মারবে, ততদিন পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। কারণ এরা হচ্ছে সবথেকে নীচ আর নিকৃষ্ট জাতি, যেই জাতিটা মায়ানমারের মতো একটা দেশকে শেষ করে দিল। আবার এই জাতিটাই বাংলাদেশে নাটক হলো, যাত্রা হলো, কত কি হলো। আচ্ছা টিএমসি এর বড় নেতা। আচ্ছা। ওরা সংখ্যালঘুর কি পদ আছে, পদ দেখে সবাইকে ভয় খায় আর মার খায়, সবাইকে মারে, আবার ভয় কেউ যায় না। এগুলো সব দেখার পরে সনাতনী হিন্দুরা যদি এখনো পর্যন্ত না জাগে, সনাতনী হিন্দুরা যদি এখনো পর্যন্ত নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য কোনো কাজ না করে, ওরা যদি একত্রিত না হয়, এখনো পর্যন্ত যদি সনাতনী হিন্দুরা ভাবে আমরা চটি চেটে 500 টাকা 1000 টাকা নিয়ে আমরা সুখে থাকবো, তাহলে ওরা খুব ভুল ভাবছে। আজকে তুমি 500-1000 টাকা নিয়ে নিলে, কালকে দেখবে তোমার ঘরে এসে তোমার ঘরের মহিলাদের সাথে এরা খারাপ ব্যবহার করে যাবে। মালদা মুর্শিদাবাদে দেখনি, প্রমাণ তো হয়েই গেছে যে তৃণমূলের নেতারাই করেছে, আর সেটা করেছে মমতা ব্যানার্জির পারমিশনে। মালদায় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যেদিন বলেছেন, তার পরের দিন হাইকোর্ট তার রিপোর্টগুলো সবার সামনে এনেছে। তো এখানটায় প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব ভালো মাপের অভিনেত্রী, তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হোক, সেটা আমরা চাই। কবিতা লেখার জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন, আর এই কবিতাগুলো আমি একদিন তোমাদের শোনাবো, খুব সুন্দর সুন্দর কবিতা। মানে এরা দীর্ঘদিন ধরে এই জমি মাটি কাটে? দীর্ঘদিন মাটি, হ্যাঁ, আমাদের দীর্ঘদিন ধরে কোনো পুলিশ কিছু বলে না? কিচ্ছু বলে না, পুলিশ এসে গিয়ে মাটি কাটিয়ে দেয়। মানে পুলিশ জড়িত রয়েছে? হ্যাঁ, পুলিশ যায় না, মাটি কাটলে পুলিশ যেখানে থাকে রাতে, মানে পুলিশ পাহারা দিয়ে মাটি কাটে? পাহারা দিয়ে মাটি কাটে দেয়। দেখো, আমাদের যে বর্তমান শাসক দল আছে, সেই শাসক দল সে একটা জিনিস ভেবেছে যে হিন্দুরা এদেরকে যদি একজনকে কাটো, তো আরেকটা ভাই আসবে না ওকে বাঁচাতে। কিন্তু মুসলিমদের যদি তুমি একজনকে একটুখানি টাচ করো, ওদের দেখবে পুরো কমিউনিটি এসে তোমার বিরুদ্ধে লড়বে। তো ওদের মধ্যে যে ঐক্যবদ্ধতা আছে না, সেটা আমাদের মধ্যে নেই। ফিরাদ হাকিমের মতো মানুষ যদি ভরা স্টেজে দাঁড়িয়ে বলতে পারে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি খুব দুর্ভাগ্যবান, তো উনি খুব সৌভাগ্যবান। আর ওনার দলের বা ওনার ধর্মের যে লোকেরা যে মানুষের ক্ষতি করছে, ওনারা মনে হচ্ছে খুব ভালো কাজ করছে। এরা এমন মাপের শুয়োরের বাচ্চা, এদেরকে জুতো দিয়ে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে পেটাতে হবে। কিছু কিছু মৌলবাদী জিহাদি লোকেরা আছে যারা এখনো পর্যন্ত স্টেজের উপরে উঠে, ভাই আমি বলেছি এই সরকারের বিরুদ্ধে সব কথা হবে, এইসব লোকেরা হাইকোর্টে কী করে ওকালতি করতে যায় সেটাও বুঝতে পারি না। আর এইসব লোকেরা কী করে মৌলবাদকে আরও প্রশ্রয় দেয় সেটাও বুঝতে পারি না। ওয়াকফ আইন হয়েছে, তুমি হাইকোর্টের একজন উকিল, ওটা আইন হয়েছে, ওটা আইনের বিরোধিতা করতে তুমি স্টেজের উপরে গিয়ে চলে গেছো। তো এদের মানসিকতাটা কীরকম, বা এদের কমিউনিটিটা কতটা এক, এদেরকে দেখে হিন্দুদের শেখা উচিত। मजा नहीं आ रहा है।
জগৎবল্লভপুর হাওড়া ওই জায়গায় পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, সেখানটায় একজন পঞ্চায়েত প্রধানকে সংখ্যালঘুরা ধরে মারছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। তার মানে সংখ্যালঘুদের পাওয়ার এখানে কতটা, ওরা সংবিধানের উপরে, ওরা আমাদের রাজ্যের আইন কানুনের উপরে। তো এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় রেখে কী লাভ, যেখানে একটা মহিলার উপরে অত্যাচার হচ্ছে পুলিশের সামনে তার চুলের মুঠি ধরে তাকে মারা হচ্ছে। তো কীরকম মহিলাবাজ এই পুলিশগুলো, এদের ভেতরে দেখবে কোথায় কি করা আছে, ভালো করে চেক করে দেখতে হবে। কালকে আমি পঞ্চায়েতে গেছিলাম, বিডিওকে চিঠি করে এবং পুলিশ প্রশাসনকে চিঠি করেই আমি গেছিলাম, যাতে আমাকে পুলিশ মানে একটু প্রোটেকশন দেন, যাতে আমি অঞ্চলে আসতে পারি। এ নাকি মানুষের ভোটে নির্বাচিত একজন প্রধান, এ আবার ভিডিওকে, পুলিশকে, একে ওকে কত লোককে চিঠি দিয়ে তারপরে যাচ্ছে অঞ্চলে। মানে হাসি আটকাবে না এসব কথা শুনলে। এই মহিলাকে দেখে মনে হচ্ছে এটা পুরোটা চোরটা, আর ওরা যে ছিল ওরা ডাকাত। এই যে চুরি করছিল সেটা ডাকাতদের পছন্দ হচ্ছিল না, তাই মনে হচ্ছে এইরকম হয়ে গেছে। এবার হচ্ছে উপপ্রধান এবং শেখ সাবির আলী মিদ্দা, ওনারা আমাকে জাত তুলিয়ে গালিগালাজ করেন। তাহলে তো আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলো সত্যি প্রমাণিত হচ্ছে। আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি ওই বিজেপির ধর্মটাকে নাকি গন্ধা ধর্ম বলেছেন, মানে হিন্দু ধর্মকেও গন্ধা ধর্ম বলেছেন। তাহলে কি মমতা ব্যানার্জির শরীরে মুসলিমদের রক্ত বইছে, নাকি মমতা ব্যানার্জির জাত মুসলিম? আজ তুমি দেখো যে তোমার পঞ্চায়েত প্রধান একজন জনপ্রতিনিধি, জনতা যাকে ভোট দিয়ে সিংহাসনে বসিয়েছে, তাকে জাত তুলে কথা বলছে। একটা ভাবা যায় এদের কি সাহস, কতটা এরা বার বেড়েছে। এদের ডানা ছাটার মতো কেউ নেই। এদের যদি ডানা ছাড়তে এখন কেউ যায়, তাহলে মুখ্যমন্ত্রীর যে 26-এর ভোটটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর পুলিশগুলো দাঁড় করিয়ে মার খাওয়াচ্ছে ওই মহিলাকে। তাহলে এই মহিলারও দোষ আছে। জেনে শুনে আমি পা কাটতে গেছি, ওই দলটায় মানুষ যায়, ওটা কুত্তার বাচ্চাদের দল। মানে এদের বাপ কুত্তা ছিল, তারপর এরা কুত্তা, তারপর সবাই কুত্তা জন্মেছে। এদের যে ছেলে মেয়েগুলো হয় না, মানে এই যে সাবির আলী, সে ও, এদের ছেলে মেয়েগুলো কোনটা নাংড়া, কোনটা মানে কুঁজো, কোনটা বাঁকা, এত যে পাপ করেছে, পাপের সাজা তো এদের এই জন্মেই ভোগ করতে হবে। এক একজনের দেখবি 10টা-12টা করে ছেলে। এবং রুমা বেগম বলে একজন মহিলা আছে, রূপা, উনি আমাকে মানে জাফর মোল্লার নির্দেশে, উপপ্রধানের এনাদের নির্দেশে আমাকে মারতে বললেন, উনিও আমাকে জাত তুলে গালিগালাজ করেন এবং আমাকে গায়ে হাত তোলেন। আক্রমণ 2023-এ আমি এসসি ঘরের, অতি গরিব ঘরের একটা মেয়ে এবং এখানকার বৌমা। আমি ভোটে ইলেকশনে দাঁড়িয়ে মানে নির্বাচিত হয়ে প্রধানের আসনটাই গ্রহণ করেছিলাম এবং ওনারা আমাকে অনেক আনলিগাল কাজ করার চেষ্টা করেন। বলছি ইনি একজন জনপ্রতিনিধি, তো এই জনপ্রতিনিধির কিছুটা অন্তত শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তো আনলিগাল জিনিসটার মানে ঠিক বুঝতে পারলাম না। তুমি বা তোমরা খোঁজ নিয়ে দেখবে যে তৃণমূলের যারা প্রধান, উপপ্রধান, এরা সব আছে না, এর সব মূর্খ। এরা শুধু দলের পা চেটে দলের জন্য ফান্ড জোগাড় করার জন্য এদেরকে রাখা হয়েছে। এনাদের শিক্ষাগত যোগ্যতা এতটুকুও নেই, 2ও পাস করেছে কিনা ঠিক নেই। তো এদের যে কথাবার্তাগুলো, এরা যে মানুষের জন্য কি উন্নয়ন করবে, বা এরা যে মানুষের কি ভালো কাজে আসবে, বা এদের মাথায় যে কত বুদ্ধি, সেটা এদের পড়াশোনা থেকে বোঝা যাচ্ছে। যেমন আছে আমাদের বিধায়ক, অঞ্চল সভাপতি, উপপ্রধান এবং শেখ সাবির আলী আমাকে অনেকই মানে আনলিগাল কাজ করাতে চায়। আমি ওইসব ওনাদের কথায় আমি সাই না দিতে, ওনারা আমার কিছু ব্যক্তিগত ভিডিও নিয়ে এমএলএ সাহেবের নির্দেশিতই ওনারা ভাইরাল করেন এবং এমএলএ সাহেবের নির্দেশিতই প্রত্যেকটা পঞ্চায়েতের দেয়ালেতে এবং বুথে বুথে কিছু পোস্টারগুলো ওনারা মারেন। এবার আমাদের একটা পুরো একদম খাসা প্রশ্ন আছে যে সে ভিডিওগুলো কী ছিল? তুমি কি এমএলএর সাথে শুয়েছিলে, না এমএলএর সাথে কোনো খারাপ ফটো ছিল? এমএলএর পারমিশনটা নিতে হলো কিসের জন্য? তার মধ্যে নিশ্চয়ই এমএলএও ছিল। কি খারাপ ভিডিও, কি আগেকার ভিডিও, কোন ভিডিওর কথা বলছো তুমি? এমন কি ভিডিও বানিয়েছো? তুমি না একজন জনপ্রতিনিধি, তোমার কিসের ভিডিও ভাইরাল করেছে? এদের মাঝখানে যে পড়বে, এই যে রিপোর্টাররা গেছে, ওই যে পুলিশ গেছে বাঁচাতে, যাওয়াই উচিত নয়। এরা নিজেদের মধ্যে মার খেয়ে মরে যাক, কারণ দলটা একটাই, তোলামূল। এই তোলামূল দলে তোলা আর মূল এই দুটো মিশে এই দলটা তৈরি হয়েছে। তো তোলা তুলতে গিয়ে যদি কেউ মার খেয়ে যায়, তো তাকে পুলিশের বাঁচানোর কোনো দরকার নেই। পুলিশদের আবার ফিরে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আর এর ভিডিওটাকে আমাদের জনসমক্ষে আনার জন্য খুব অনুরোধ জানানো হচ্ছে আমাদের পক্ষ থেকে। মেরে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। কিছু কিছু মানুষ আছে যাদের পদে কুঁকিয়ে 10টা-12টা মতো লাথি মারলেও সে দেখবে ঠিক হবে না। তার কারণ হচ্ছে
এদের পেছনে কিছু একটা স্বার্থ আছে। এই মহিলা এনাকে দেখেই চোর চোর মনে হচ্ছে, ঢ্যামনা মেয়ে ছেলে একটা। তার কারণ হচ্ছে ইনি যদি এত মার খেয়েছেন, এনাকে যদি জাতি তুলে কথা বলা হয়েছে, পুলিশের সামনে নাকি ওনাকে মারা হয়েছে, তো এখনও পর্যন্ত তিনি দল 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 করে যাচ্ছেন, মানে পদটাকে আঁকড়ে বসে থাকতে চাইছে, চেয়ারের যে মূল্য নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিতে চাইছে। আমাদের মুখ্যমন্ত্রীও ঠিক একই রকমের মানুষ, মুসলিমদের ভোটে ক্ষমতায় আসতে ওনার খুব ইচ্ছে, তাই উনিও কোনো রকম কোনো অ্যাকশন নেবেন না। এতে কিন্তু তোমার কিছু যদি হয়ে যায় তাতেও মুখ্যমন্ত্রীর কোনো কিছু দায় নেই। কালকে কি হয়েছে? কালকে আমি পঞ্চায়েতে ঢুকেছিলাম, ভিডিও পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ পুলিশকে সঙ্গে প্রোটেকশন। নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওনারা কিছুই করেন, ওনারা স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়েছিলেন। ওনারা কোনো প্রোটেকশন দেন। যখন আমাকে খুব মারধর করছেন তখন ওনারা আমাকে বলছেন যে ম্যাডাম আপনি এবার ছুটে পালান। একটা কথা মাথায় রাখতে হবে যে আমি কোন দলটায় যাচ্ছি বা সেই দলের নীতি কী, নীতি আদর্শ এগুলো দেখে তাতে যেতে হবে। তো তুমি যখন বলছো যে তোমাকে দিয়ে ইলিগ্যাল কাজ করানোর চেষ্টা করা হচ্ছে, তুমি যখন করতে চাইছো না, তুমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাওনি, আর জানিয়েও বা কী হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেই তো টাকাগুলো যায়। সব কিছু ঠিকঠাক আছে, সেটাতে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু একটা কথা, এখানটায় যে তুমি বলছো যে পুলিশ গেছিলো তোমার সাথে, পুলিশ বলছে যে দৌড়ে পালা, তার মানে কি ব্যর্থ এই পুলিশ মন্ত্রী ইনি কবে পদত্যাগ করবেন, কেন চেয়ারটা আঁকড়ে পড়ে আছেন, কেনই বা উনি পুলিশের যে মন্ত্রিত্ব পদটা ওটাকে আগলে রাখার চেষ্টা করছেন, এই রাজীব কুমারকে আঁকড়ে রাখার চেষ্টা করছেন। আমরা জানতাম যে ওনার একটা ছেলে, কিন্তু এনার যে দুটো ছেলে সেটা আমাদের জানা ছিল না। ছুটে পালাতে বলতেই আমরা ধরুন আমাকে তো ওই অত লোকের মধ্যে তো আমি তো আর বেরোতে পারছি না, এবং আমাকে কিছু আমার সদস্যরা ছিলেন, কিছু স্বাভাবিক মানে আমাদের জনপ্রতিনিধিরাও ছিল, ওনারা আমাকে বললো ম্যাডাম বেরিয়ে আসুন বলে আমার হাত ধরে যখন টেনে বের করা হচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে, তখন ওনাদেরকে খুব মারধর করে ওনারা। দুটো মানুষ যারা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছে, প্রধান আর উপপ্রধান, এদের দুজনের মধ্যে টাকা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। মানে মানুষের লোভটা কোন জায়গায় পৌঁছেছে তোমরা কি বুঝতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ? আরও এখনও পর্যন্ত এগুলো দেখেও তোমরা যদি না দেখার ভান করো, তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কত শ্রী যে আছে এগুলোর পেছনে ছোটো, তাহলে আমি বলবো তোমাদের ভবিষ্যৎ জন্মই হবে না, সেগুলো সব শেষ হয়ে যাবে। শিক্ষার হাল এমন করেছে যে পশ্চিমবঙ্গের আধা বেসরকারি স্কুলগুলো ওগুলো আকাশচুম্বী হয়ে যাচ্ছে, আর পুরো সব সরকারি স্কুলগুলো এত পরিমাণে বাড়তি শিক্ষক হয়ে গেছে, ছাত্রের থেকে শিক্ষকের সংখ্যাই বেশি হয়ে গেছে। এবার মারধর করার মধ্যে একজনকে তো মাথা এতটাই মেরেছে, তার স্টিচ পড়েছে দুটো। এবং এরা কারা? এরা হচ্ছে উপপ্রধানের লোকেরা, সব এমএলএ সাহেবের বা বিধায়ক সাহেব উনি নির্দেশ দিয়েছেন অঞ্চল সভাপতিকে, অঞ্চল সভাপতি এবং আমাদের যিনি উপপ্রধান আছেন মানে সঞ্চালক আছেন জনস্বাস্থ্যের শেখ সাবির আলী, এনারা ওই লোকগুলোকে নিয়ে আসছেন। আমার ছোট মাথায় একটা প্রশ্ন ঢুকছে না যে এই মহিলাটা যদি এতটাই সৎ, এতটাই ভালো হয় বা এতটা গুণী হয়, এত গুণী মহিলা, তার পেছনে পুরো দলটার সবাই মিলে কেন লাগছে? আসলে এ হচ্ছে চোর আর ওরা হচ্ছে ডাকাত, চোরে আর ডাকাতে মিলছে না, না মেলাতে এইরকম একটা ঝামেলা তৈরি হচ্ছে। তো এই ঝামেলাতে আমরা না গিয়ে আমরা পরের ঝামেলাতে যাব। দলের লোকেরাই এরকম করছেন এবং ওনারাও চাইছেন যে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। দলেরই লোক তো? হ্যাঁ, দলেরই লোক। এটা হচ্ছে পুরোটাই গণ্ড মূর্খ মেয়ে ছেলে, আর এরকম মেয়ে ছেলেকে যদি ক্ষমতায় রাখা হয় তাহলে পশ্চিমবঙ্গের হালত তো এরকমই হবে। এ এখনও পর্যন্ত বলছে যে আমার দলের লোকেরা আমাকে মারতে পাঠিয়েছে, এখনও বলছে আমার দলের নামে বদনাম করা হচ্ছে, আমার জাত নিয়ে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। তো এর কোন কথাটা বিশ্বাস করবে? ভাই তোকে ভালো করে দেওয়া উচিত ছিল, দেওয়া এখনও ঠিকঠাক হয়নি, কালকে যাস খেয়ে আসিস। পুলিশ একটাই ব্যবস্থা নিচ্ছে, পুলিশ একটা গান বের করেছে, কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো পিসির বাড়ি। কিছুই ব্যবস্থা নেননি, ওনারা ওই জায়গায় চুপচাপ দাঁড়িয়েই ছিলেন। দেখো আমাদের দেশে অনেক রকমের মূর্তি আছে, তো পুলিশ তার ভেতরে একটা মানে নবম আশ্চর্য, অষ্টম তো আছে দিদি, আর নবম আশ্চর্য হচ্ছে সেই পুলিশ। তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, দাঁড়ানো মারপিট শেষ হয়ে গেলে যখন একটা মার্ডার হয়ে যাবে, খালি ডেড বডিটা তুলে গাড়িতে দেওয়ার জন্য পুলিশের রাখা হয়। হ্যালো, তুমি রাহুল বলছো? হ্যাঁ। তোমাকে 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে হয়েছিলে কাউন্সিলর সাথে? না না হ্যাঁ না। বলছি ভাই একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? হুম তুমি যদি ভালো তুমি পার্থদের সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে, হ্যাঁ? শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা, ঠিক আছে? শঙ্কর দা তোমাকে একটা কথা বলছি, শুনে না না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে নাও, তুমি এটাও শুনে নাও না, ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা ধর আমরা পলিটিক্যাল ছেলে তো, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, ভাই রাজনীতি ধরে। শোনো, তুমি তো কি করেছো না করেছো, উনি আমার মাসি হয়, শোনো না, উনি আমার মাসি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশ্বাস বাড়িতে রাখাবে, যেটা বলছি শোনো এবার তোমাকে, কি বলো?
হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো? আজকে ফোনে বলে দিলাম, এরপর যদি দেখি তোমায় মেরে হাড়গুড় ভেঙে দেবো, মাসিকে বলে দাও। তোমার সাথে তোমার সাথে মাঠে দেখা হয়, জানো তো এটা? কোথায় দেখা হয় জানার দরকার নেই, জানো তো এটা? আমার দরকার নেই মাঠে দেখা হয় কি কোথায় দেখা হয়। তোমাকে শুনে নাও, তুমি তোমার মাসি পিসি কে আছে তুমি জানো, আমি জানি না। পলিটিক্যাল ম্যাটার কিন্তু এটা। কি ম্যাটার জানার দরকার নেই আমার। তুই মানে কোনো প্রমোটারের কাজ বন্ধ করতে আছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে তোমাকে এটা? তোমাকে তুমি 13 নম্বরের বাসিন্দা। কে বলেছে তোমাকে? তুমি 13 নম্বরের বাসিন্দা? না না, কে বলেছে তোমাকে এটা? তুমি একা একা তোমাকে বলছিলে? যেটা বলছি সেটা শোনো, তুমি কি 13 নম্বরের বাসিন্দা? কে বলেছে? তুমি 13 নম্বরে বাড়ি করো? না, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। এই বোকা তুই, তোকে শোন বাড়া কথা বলছি, তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না তো জানার দরকার তাহলে নেই, কেন আমার মাসি, ঠিক আছে? মাসির ওয়ার্ড অন্য কেউ ক্রিম খাবে? কালকে ঢোক তুই ওখানে, ঢোক, পিসি সব দেখে নিচ্ছি আমি তারপর। কি তুমি ছেলেপুলে দিয়ে নিয়ে আসবে? ঠিক আছে। ছেলেপুলে কি ছেলে 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 দেখাবে? ছেলে তুই মানে ভাই বল কি করছিস? ছেলে কি? তুই মানে কালকে খালি আমরাও তোর পলিটিক্যাল মাসি ছেলে, পিসি দেখে নিচ্ছি আমি, আমরাও পলিটিক্যাল ছেলে। ঠিক আছে? তুই কি ছিল আমার জানা হয়ে গেছে সব, কি জানা হয়ে গেছে? ঠিক আছে? তুই ঢোক কালকে ওখানে। থ্রেট অন্য কাউকে দাও, আমাকে দিয়ে থ্রেট লাভ নেই। আরে ভাই রাজনীতি করে এই, ছাত্র। শেখাবি তাহলে ছাত্র আমাকে শেখাবি না। তাহলে কি বলো না? ছাত্র তোর রাজনীতি মাসিকে করা- কি বললাম আমি? কি বলছি? বাড়া কথা বলছো? তারপর তোকে যেদিন পাই ওখানে দেখে নে, কি দেখে নে তুই, আমি কি চুরি পরে আছি নাকি? ঠিক আছে? তুই চুরি করবি কি আবার বল? আরে ফোনটা করে তো তুমি, তোকে মানে আমি, আর আমি হাতে নুলো নাকি? ঠিক আছে? আমি হাতে নুলো? কাল কখন আসবি মাসির ওখানে বল? ভদ্র ভাষায় বলছো, ভদ্র তোর ভাষায় বলবে। মাসির ওখানে তুই কখন আসবি তুই সেটা বল। না না, ভদ্র কি? শোন তুমি কি না। তুমি কি? হ্যালো হ্যালো, কি তুই তোর বলো মাসির না ওখানে কখন আসবি? আরে তোমার একার সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল। তোর মাসির ওখানে তুই কখন আসবি বল। শোনো, তুমি তোমার মতো করো না, আমার মাসির সাথে আমি বুঝবো তো কখন আরে শোন আসবো। না, বলো না কি? আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি, এবার আমি পারলে তোকে পড়ি দেবো, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। না না, গালাগালি খিস্তির কথা তো আমি তোমায় বলিনি। আরে তুই এত কথা বলার লোক না, তোকে এবার খালি আমি দেখে নি, তারপরে তোর কি অবস্থা করে তুই দেখে নে খালি, ঠিক আছে? তোর মাসিকে তুই আমার নাম করে বলে দিই কথা। রিয়াকশন হলে তখন তুমি বুঝবে কিন্তু। তো আপনারা শুনলেন যে তৃণমূলের দুই নেতার মধ্যে প্রমোটিং নিয়ে একটা বড় ঝামেলা হচ্ছে, কারণ এখানটায় টাকার খেল আছে। টাকাটাই হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট। এতে যদি কারোর মা মাসি তুলে গালাগালি করতে হয় তাতেও কোনো ক্ষতি নাই। তো এখানটায় এদের দুজনের মধ্যে এত পরিমাণে গালাগালি হচ্ছে যে সাধারণ মানুষ এই ভাষাগুলো শুনতেও তাদের লজ্জা করবে। তো এদের শিক্ষাগত যোগ্যতা আর এদের জ্ঞান, এগুলোকে ধন্যবাদ জানাই। আর এনাদের যে মায়েরা ওনাদেরকে কী খেয়ে জন্ম করেছেন সেই মাকেও ধন্যবাদ জানাই। তো এদেরকে জন্ম দেওয়াটা ছিল ওদের জীবনের সবথেকে বড় ভুল। এত বড় ভুল এদের বাবা মা করেছে, যার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আজকে মাসুল গুনতে হচ্ছে। তো এদের মতো মানুষগুলোকে, মানুষ তো নয়, এদের মতো অমানুষগুলোকে জুতো আর লাঠি পেটা করে পুরো ওয়ার্ড ছাড়া করতে হবে। কারণ যদি তোমরা ভদ্রভাবে একটু শান্তভাবে থাকতে পারো তবেই থাকো। এটা আমার কথা নয়, এটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ভারতীয় সর্ববঙ্গীয় সাধারণ সম্পাদক শ্রী শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় প্রমোটিংয়ের কাজ করছেন, সেটা একটা জানার বিষয় আছে। না, এই প্রমোটিংয়ের টাকা অভিষেক ব্যানার্জির টাকা। তো তিনি ফিরে আসুন, তিনি জাপানের টোকিওতে আছেন, তিনি ফিরে এলে তার সাথে কথা বলবে। এই তৃণমূল সরকারের কালচার আর এনাদের যে ব্যবহার, এটা মানুষের খুব পছন্দ। কারণ কিছু কিছু মানুষ আছে যাদের মা বোন ভাই এদেরকে নিয়ে গালিগালাজ করলেও এনাদের কিচ্ছু যায় আসে না। তো এনাদের যা হবে হোক, কিন্তু আমরা তো মানুষ, তাই আমাদের গায়ে লাগে। আমাদের ছেলেমেয়েরা মোবাইল দেখে, আমাদের ছেলেমেয়েরা এগুলো থেকে কি শিখবে? এদের কাছ থেকে শেখার মতো আছে কিছু? দুর্নীতি আর বাটপাড়ি, জুয়াচুরি, জালিয়াতি, যেগুলো এদের পুরো রন্ধ্রে রন্ধ্রে জড়িত আছে, এদের রক্তটাই হচ্ছে বিষাক্ত। তো এদেরকে ক্ষমা করা যায় না। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।